আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন যাবৎ কবিতা লিখি না। হঠাৎ কাল রাতে মনে হলো কিছু একটা লিখি। মনের আবেগের কথাগুলো পরপর সাজিয়ে লিখছিলাম। কাকতালীয় ভাবে দেখি যে এটা একটা কবিতা হয়ে যাচ্ছে। পরে ভাবলাম আরো কিছু লাইন লিখি। কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিন, কেননা সবারই মত বিরোধ থাকতে পারে। আপনার মতের সাথে আমার মত বা আমার মতের সাথে আপনার মত মিলবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কথাগুলো কেন জানি মনে হচ্ছিল সবারই কথা। পরবর্তীতে কবিতাটার নাম দিতে যেয়ে মনে হলো যে এটার নাম দেওয়া যায় বাঙালি এক অদ্ভুত জাত। লেখক সাজ্জাদ সিফাত। আমি বাঙালি এক আজব জাতি, চায় না বোঝা তাকে, যখন যেটা ভালো লাগে সেটাই করে বসে, বুঝে না সে লাভ ক্ষতি। হিসাব বরাবর মানুষ মরলে কি ক্ষতি, মনুষ্যত্ব দিচ্ছে জলাবজল। উজুক উঠলেই করে বসে, ভাবে না ভবিষ্যৎ, দিন দিন তার বাড়ছে দেনা, করবে যে আফসোস। করার আগে ভাবো একটু, করার পরে নয়। সবাই ভাবে নিজের স্বার্থ, কেউ কারণ। বিশ্বাস তুমি করো যাকে আখি বুঝিয়া, সে তোমাকে আশ্বাস দেয় তবু হিসাব মেলায় না। বলে মোদের নাইকো গরমিল, হিসাব বরাবর, হিসাবের নথি ডুবে গেছে বন্যার পানির পরপর। মেধাবী বলিয়া দেশ চালাবে, চালাক না তাতে কি, মানুষ মরছে মব জাস্টিসে, এখন করবে তারা কি। ছাত্রলীগ আগে ছিল, এখন সমন্বয়ক, মানুষ দুটি থাকুক একই, তবে নামটা ভিন্ন। নতুন নতুন গাড়ি কিনবে জনগণের পয়সাতে, হিসাব চাইতে গেলে তারা আইন দেখাবে। জনগণ পায় আইনে ভয়, কিভাবে করবে প্রতিবাদ, এনেছিল তো এদেরকে তারা পটিয়ে স্বৈরাচার। এখন বলে স্বৈরাচারী ভালো, মব জাস্টিস নয়, ফিরিয়ে আনো স্বৈরাচারকে, মব জাস্টিসকে নয়। আবরার তোফাজ্জল একই মানুষ, ভিন্ন তাদের নাম, মৃত্যু তাদের নির্যাতনে নির্দোষ ছিল কাল। বিচার চাই, বিচার চাই, চিৎকার করে ডাকি, বলো না কেউ থামবে কবে, রক্তের দাগ এখনো শুকায়নি। তো এই কবিতাটা লেখার মূল কারণ সাম্প্রতিক সময়, এবং যেটা আমাকে বারবার পোক করছিল যে কেন এটা এটা কিভাবে সম্ভব, একটা বাঙালি জাতি আমরা কি এতটাই নির্লজ্জ যে একজন মানসিক সমস্যা তাকে পিটাইতে ছিল, এটা এটা ধরলাম পিটাইতে ছিল, চোর ভেবে পিটাইতে ছিল, ওরে খাওয়াইলো। আচ্ছা এটা ভাবলাম ক্ষুধার্ত খাওয়াইলো, তারপরেও পিটাইলো, পিটায়া পিটায়া তাকে মেরে ফেল। এটাই কি বাঙালি জাতির বৈশিষ্ট্য? আমরা এটা বারবার দেখতে পাচ্ছি। আমরা বাঙালি জাতি হিসেবে কখনই আমরা সমীচীন হতে পারবো না। প্রত্যেকটা লাইন যদি আমি বিশ্লেষণ পূর্বক বলতে চাই, বাঙালি এক আজব জাতি, সত্যি একটা আজব জাতি। একে বুঝতে পারবা না, এটাকে বোঝা খুবই কঠিন, কেননা ওদের মনে কি চলে আর বাস্তবে কি করে এটা পুরাটাই ভিন্ন। যখন যেটা ভালো লাগে সেটাই করে বসে, মানে যখন যেটা ভালো লাগতেছে সেটাই করতেছে। ধরো যদি আমরা শৃঙ্খলাবোধের দিক থেকে বলি, যে রাস্তাঘাটে চলাফেরা করছে, কি করছে, রাস্তাঘাটে এদিক ওদিক ময়লা টলা ফেলছে, কিন্তু আমরা যদি একটা সভ্য জাতিকে লক্ষ্য করি, তারা কি করে, ময়লাটা তার হাতে রাখে এবং পরবর্তীতে ডাস্টবিন দেখার পর সেখানে ফেলায়। তো যদি আপনি ধরেন দেশের গভর্নমেন্ট বাঙালি বা বাংলাদেশে এরকম ডাস্টবিনের ব্যবস্থাও করলো,
দেখবেন যে ধুইয়ে পরে ডাস্টবিনটাই নেই, ফালাবে কোথায়? তো এইটাই একটা আজব জাতি, যাকে বোঝা যায় না, যেটা ভালো লাগে সেটাই তারা করে। তো এই বিষয়ে তারা বোঝে না কোনো লাভ ক্ষতি, বোঝে না সে লাভ ক্ষতি হিসাব বরাবর। তারা কোনো লাভ ক্ষতি পরবর্তীতে কি হবে, লাভ ক্ষতি এটা এটা তারা ভাবে না। তারা ভাবে যা করতেছি করতে থাকে। মানুষ মরলে কি ক্ষতি, মানুষ মরলে কি ক্ষতি, মনুষ্যত্বে দিচ্ছে জনান্তর। মানুষ মরলে যে কি ক্ষতি, এই জিনিসটা তারা বোঝার চেষ্টা করে না। তো বলেছেন, লেখা আছে যে যদি মানুষ মরে, যদি তোমার হৃদয় না কাঁপে, তবে তুমিও বেঁচে নেই, তুমিও হয়তো মারা গেছো। তো এই সকল জিনিস বারবার আমাদেরকে প্রুভ করে, যারা আমরা তো এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে চাই। তো তারপরের লাইনটা যদি আমরা বলি, হুজুগ উঠলেই করে বসে, ভাবে না ভবিষ্যৎ। একটা হুজুগ উঠছে, মানে একটা ট্রেন্ড ধরেন চলতেছে, তো এই ট্রেন্ডের উপরই তারা থাকবে। এর যে ভবিষ্যৎ কি হবে, বা এর পরবর্তীতে এর সাফার করবে নাকি এটা থেকে ভালো সুফল পাবে, এই ভবিষ্যৎটা পরিকল্পনা করে না তারা। দিন দিন তার বাড়ছে দেনা, করবে যে আফসোস। তারা এই যে তারা যে এরকম হুজুগে সবকিছু করছে, এটার একটা দেনা, বা প্রকৃতির কাছে তার একটা দেনা রয়ে গেছে, যেটার অবশ্যই ফল পাইতে হবে। সকল কিছুর একটা ফল অবশ্যই তাকে দিতে হয়। তো এর জন্যই বলা হয়েছে যে দিন দিন তার বাড়ছে দেনা, করবে যে আফসোস। করার আগে ভাবো একটু, করার পরে নয়। সবাই ভাবে নিজের স্বার্থ, কারো নয়। তুমি যে কারো কথা মতো একটা কাজ করতেছো, করার আগে একটু ভাবো, কেননা সবাই তার নিজ নিজ স্বার্থের জন্য এই কাজগুলো করতেছে। তো সবাই সবার নিজ স্বার্থের জন্য কাজ করে, কেউ কারো নয়। বিশ্বাস তুমি করো যাকে আঁখি বুঝিয়া, মানে বাঙালি জাতি এমন জাতি যাকে বিশ্বাস করবে চোখ বুঝে তাকে বিশ্বাস করবে। বিশ্বাস তুমি করো যাকে আঁখি বুঝিয়া, সে তোমাকে আশ্বাস দেয় তবু হিসাব মিলায় না। তুমি যাকে বিশ্বাস করতেছো আঁখি বুঝিয়া, লাখ লাখ টাকা তুমি যাকে দিয়ে দিতেছো, সে যে কি করতে পারে এটা তুমি ভাবো না। সে তোমাকে আশ্বাস দিচ্ছে বারবার যে এটা ঠিক আছে ঠিক আছে, কিন্তু হিসাব মিলাইতে তারা ব্যর্থ। বলে মোদের নাইকো গরমিল হিসাব বরাবর, হিসাবের নথি ডুবে গেছে বন্যার পানির পর। তাদের কাছে হিসাব চাইতে গেলে আমাদের কোনো গরমিল নাই, আমরা পিওর সাফাসি, আমাদের এখানে কোনো সমস্যা নেই। তাদের কাছে হিসাব চাইতে গেলে এরকম, তারা নথিটা আমাদেরকে দিয়ে দিক, আমরা দেখি কিন্তু বুঝতে পারি, কিন্তু তারা কখনোই নথিটা দিবে না। এর জন্য আমি আবেগ থেকে বলছি যে হিসাবের নথি ডুবে গেছে বন্যার পানির পর, মানে বন্যার পানিতে, মানে কাগজ ছিঁড়া ছিঁড়া বন্যার পানিতে মিশে গেছে, বন্যার পানির পর। মেধাবী বলিয়া দেশ চালাবে, চালাক না তাতে কি? মেধাবী, তারা বলছে যে আমরা সর্বোচ্চ মেধাবীদেরকে দেশ চালানোর দায়িত্ব দিছি, তো দিচ্ছে ভালো, চালাক না তাতে কি? আমাদের কোনো সমস্যা নেই, তারা চালাক। মানুষ মরছে মব জাস্টিসে, এখন করবে তারা কি? মানুষ তাদের এই দায়িত্বভার গ্রহণের পরই মব জাস্টিসে শত মানুষ মরছে, প্রায় বলা যায় শত মানুষ মব জাস্টিসে মানুষ মারা যায়। তো মব জাস্টিসে মানুষ মারা গেছে, এখন তারা কি জবাবটা দিবে আমাদের? এই কথা প্রসঙ্গে এটা আমি লিখেছি। ছাত্রলীগ আগে ছিল, ছাত্রলীগ আগে ছিল, এখন সমন্বয়। আগে ছাত্রলীগটা একটা দাপট দেখাতো, এখন সমন্বয়করা দাপট দেখাচ্ছে। মানুষ দুটি, দাপট একই। মানুষ দুটি, মানে ছাত্রলীগ সমন্বয় ভিন্ন দুটি, বাট দাপট তাদের একই। এখন আগে যেরকম ছাত্রলীগের দাপট যেরকম ছিল, এখন সমন্বয়কদের দাপট তার চেয়েও বেশি। তো মানুষ দুটি, দাপট একই, তবে নামটা ভিন্ন, মানে ছাত্রলীগ আর সমন্বয় দুইটা নাম ভিন্ন। নতুন নতুন গাড়ি কিনবে জনগণের পয়সাতে। ওরা যখন আন্দোলন করছে তখন তাদের পকেটে মানিব্যাগ পর্যন্ত ছিল না, মানে তাদের এত টাকার অভাব।
তো হঠাৎ করে কি হয়ে গেল, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল যে তাদের গাড়ি কেনার মতো টাকা হচ্ছে। তাদের থেকে জানতে চাওয়া হলো যে এটা কিভাবে গাড়ি কিনলেন, মানে ভাই ব্রাদার্স গাড়ি কিনছে, ওটা আমরা নতুন গাড়ি কিনতে, হঠাৎ করে নতুন গাড়ি কিনতেছে, ওরা বিদেশ চলে যাচ্ছে। তো এগুলো এগুলো কি, এগুলো কি আমাদের হিসাব দিতে হবে না? যে তারা বলছে যে আগে সরকারটা দুর্নীতি করতো, তারা অনেক চাপ বা তারা এই বৈষম্যটাকে দূর করার জন্য মানে তারা এই ক্ষমতা আসীন হয়েছে। তো ক্ষমতা আসলো ঠিক আছে, কিন্তু তারা এটা কিভাবে করছে যে আগে তাদের কাছে টাকাই ছিল না, পকেটে কোনো টাকা ছিল না, মানিব্যাগ পর্যন্ত রাখার জায়গা নাই। এখন তারা কি এমন হয়ে গেল যে তারা এখন নতুন নতুন গাড়ি কিনতে পারছে বা নতুন নতুন বা বিদেশ ভ্রমণ করতে পারছে। এগুলো কিন্তু অবশ্যই প্রশ্ন উঠবে, এগুলোকে আমাদের প্রশ্ন উঠাতে হবে, কেননা তারা এগুলো সমাধান করবে বলেই দেশটা তারা হাতে নিয়েছে, মানে মেধাবীদের হাতে দিয়েছে। তো এটাই যদি আমরা বলতে চাই, তারপরে নতুন নতুন গাড়ি কিনবে জনগণের পয়সাতে, হিসাব চাইতে গেলে তারা আইন দেখাবে যে তুমি দেখো কোনো সমস্যা নাই, তো আমরা নিজেদের টাকা দিয়ে কিনছি বা আমাদের ভাই কিনেছে, তার নিজেরা মানে যে নিজেদেরকে নির্দোষ করার জন্য বিভিন্ন জিনিস যে আমরা আইনের আশ্রয় নেওয়া, তোমরা এটা বলবে। তারা জনগণ পায় আইনে ভয়, জনগণ পায় আইনে ভয়, কিভাবে করবে প্রতিবাদ এনেছিল, তো এদেরকে তারা ঘটিয়ে সরে যায়। যে যে জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে এখন তারা আইনের ভয় দেখাচ্ছে জনগণকে, জনগণ আইনে প্রচুর পরিমাণ ভয় পায়। তো ভয় পায়, আর দ্বিতীয়ত নিজেদের থেকে বলতে পারেন যে কেননা তারা এক সময় তাদের কথা মতো একটা সরকারকে হটিয়ে পুলিশের গুলিতে ভয় না পেয়ে যুদ্ধ করে বা বলেন সংগ্রাম করে যে একটা বিপ্লব ঘটাইছে, তারা একটা বিপ্লব ঘটাইছে। এখন তাদেরই বিরুদ্ধে কিভাবে বলে, তাদের বিবেক তাদেরকে একটা পোক করে যে না আমরা তো এদেরকে নিয়ে আসছি, তো এদের বিরুদ্ধে আবার আমরা কিভাবে কথা বলবো। এখন বলে স্বৈরাচারী ভালো, মব জাস্টিস নয়, মানে স্বৈরাচার মনোভাবটা এখন তাদের কাছে ভালো লাগছে, কিন্তু মব জাস্টিসটা ভালো লাগছে না। কারণ মব জাস্টিসে মরলে পারে সবারই একটা ক্ষোভ এবং কষ্ট লাগে, যে জিনিসটা স্বৈরাচার ছিল দেশের উন্নয়ন, মোটামুটি সব সরকারি দেশে উন্নয়ন করে, তারাও উন্নয়ন করছে, কিন্তু তাদের সময় মব জাস্টিসটা কিন্তু ছিল না বললে চলে। আমরা একটা হত্যা দেখেছি, আবরারের মৃত্যুটা কিন্তু তাদের সময় হয়েছিল, তারা যে আইনের একটা প্রয়োগ দেখাইছে যে 20 জনকে ফাঁসি প্লাস 5 জনকে যাবজ্জীবন, এই জিনিসটা কিন্তু একটা নিদর্শন ছিল, একটা দেখার মতো একটা বিচার ছিল। কিন্তু তারপরেও তাদের সরকার চলে যাওয়ার পরপরই কি এই নিদর্শন, সরকার যত দিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের আর কোনো হত্যাকাণ্ড দেখিনি। তারপর শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে তারাই নেতৃত্ব দিছে এই বিপ্লবের ক্ষেত্রে, তো এই বিপ্লবের ক্ষেত্রে তারাই অগ্রণী ভূমিকা পালন করছে। আর এখন তারা আবার কি করছে, তাদেরই সমন্বয় কিছু আছে, সমন্বয় কিছু তারা বেধড়ক মারছে একজনকে কোনো জাস্টিস ছাড়াই। তো এগুলা জাস্টিস যদি কোনো অপরাধ করে থাকে পুলিশ এটার ব্যবস্থা নেবে। তো আমরা যতদিন সেই সরকারকে দেখছি আর কোনো এরকমই দেখি না। আবার নতুন একটা সরকার আছে, এই সরকারে আমরা একটা এরকম একটা নিকারজনক একটা ঘটনা দেখলাম। অবশ্যই আমরা দাবি রাখি যে এটার একটা দৃষ্টিমূলক তো হবে, এটা তো আমরা অবশ্যই চাবো, এবং এটা যেন সবাই মনে রাখে এরকম একটা শাস্তি দেওয়া হোক, আমরা এটাই চাই। এখন বলে স্বৈরাচারী ভালো, মব জাস্টিস নয়, ফিরিয়ে আনো স্বৈরাচারকে, মব জাস্টিসকে নয়। মানে স্বৈরাচার হলেও ভালো, কিন্তু মব জাস্টিসটা একদমই আমাদের কাছে আর ভালো লাগছে না। আবরার তোপার জল একই মানুষ, আবরার তোপার জল মানুষ কিন্তু একই, সেও একজন মেধাবী শিক্ষার্থী, একেও আপনি কম মেধাবী বলতে পারেন না। তার পারিবারিক সমস্যার কারণে যে তার পিতা মাতা ভাই স্বল্প মানে সময়ের মধ্যে তারা তাকে ছেড়ে চলে যায়, তার একটা প্রেমিকা ছিল, সেও তাকে ছেড়ে চলে যায়, যে জিনিসটা একজন মানুষের পক্ষে সামাল দেওয়া খুবই টাফ ব্যাপার। আচ্ছা অনেকে সামাল দিতে পারে, কিন্তু সে ভারসাম্যহীন হয়ে গেছে, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। এটা একটা স্বাভাবিক ঘটনা যে আপনাকে ছেড়ে যদি আপনার পিতামাতা প্লাস ভাই কেউই যদি না থাকে,
প্রেমিকাও যদি ছেড়ে যায় তখন কিন্তু আপনিও নিজেকে কন্ট্রোল করতে পারবেন, আপনিও হয়তো মানসিক ভারসাম্য পূরণ করে যাবেন। তো এই জিনিসটাই যে আভ্রাত তোপাচল একই মানুষ, ভিন্ন তাদের নাম, তাদের শুধু নামটাই ভিন্ন। মৃত্যু তাদের নির্যাতন, তাদেরকে মৃত্যু হয়েছে কিন্তু নির্যাতনে, তাদেরকে নির্যাতন করে 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 মেরে ফেলা হয়েছে। তাদেরকে কোনো ছুরি পোক করে মেরে ফেলা এরকম কিন্তু করা হয়নি, তাদেরকে নির্যাতন বা বেড়ে বেড়ে তারপরে তাকে মেরে ফেলা হয়েছে। নির্দোষ ছিল কাল, মানে তাদের দোষী ছিল তার নির্দোষ, তাদের দোষী ছিল তারা নির্দোষ। তো নির্দোষ ছিল কাল, তাদের কাল হয়েছিল কি নির্দোষ। তো এরপরে লেখা হচ্ছে বিচার চাই, বিচার চাই, চিৎকার করে ডাকি। আমরা এটার বিচার চাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারপরে সম্মুখে, আন্দোলনের মাধ্যমে, বিক্ষোভ মিছিলের মাধ্যমে, মানে বিচার চাই, বিচার চাই, চিৎকার করে ডাকি। বলো না কেউ থামবে কবে? এই জিনিসটার শেষ হবে কোথায় বা কবে শেষ হবে এই জিনিসটা? রক্তের দাগ এখনো শুকায়নি, মানে এখনো রক্তের দাগ লেগে আছে অনেক জায়গায়, যে পুলিশের গুলি লাগছে বা হতাহতের দাগ, রক্তের দাগ এখনো অনেক জায়গায় পড়ে আছে। অনেকে এখনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, অনেকে চোখ হারিয়েছে। তো এগুলো কিন্তু এখনো শেষ হয়নি, তার ভিতরে এরকম একটা জঘন্যতম ঘটনা আমরা সাক্ষী হচ্ছি, যে এই জিনিসটা আমরা অবশ্যই কাম্য না। আমরা একটা বিপ্লব ঘটেছে, বিপ্লবকে ধরে রাখতে হলে আমাদেরকে এইসব থেকে অবশ্যই দূরে থাকতে হবে, আমাদেরকে একটা ভালো জাতি হিসাবে গড়ে উঠতে হবে। এই জাতিকে আমরা মানে আমাদের এমন একটা জাতিতে পরিণত হবে যেন মানুষ আর বলতে না পারে মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় কেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাগুলো কিন্তু এখন পর্যন্ত সত্য, কিন্তু আমাদেরকে তাকে ভুল প্রমাণ করতে হবে। যেরকম শেখ মুজিবুর রহমান বলেছিল এক সময় যে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মিথ্যা প্রমাণিত হয়েছে, যখন পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজয় করে স্বাধীন হয়েছে দেশ এবং বিজয় লাভ করেছে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটি বলেছিল যে আজ রবীন্দ্রনাথ ঠাকুর মিথ্যা প্রমাণিত হলো। তো এই মিথ্যা প্রমাণ করাটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, যে তখন যেরকম ছিল এখনো যেন আমাদের সেরকম একটা বাঙালিদের স্বভাব হয় এবং ভালো একটা স্বভাব হয়, জাতিতে আমরা পরিণত হতে পারি, এটাই আমাদের আশা। তো সবাই ভালো থাকবেন, এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কেননা সবার মতের সাথে আমার মত মিলবে না এটাই স্বাভাবিক, বা আমার মতের সাথে আপনার মত মিলবে না এটাই স্বাভাবিক। তো এই জিনিসটা ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই যে এখান থেকে দেখছেন, যদি পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।